আমি যদি 1 মাস 2 মাস আগে কৃষকদেরকে জানাতে পারতাম যে আমার কিন্তু 1 মাস পরে 15 দিন পরে এ ধরনের একটা ভারী বৃষ্টিপাত হবে এবং সেখানে কিন্তু বন্যার আশঙ্কা আছে, তাহলে আমার যে কৃষক ভাইয়েরা অনেক চড়া দামে বিভিন্ন শাকসবজি ফসলের চারা লাগিয়েছে, সে হয়তো চারাটা লাগাতো না অথবা পরে লাগাতো, তাহলে সে কিন্তু এক ধরনের এই আর্থিক ক্ষতি থেকে কিন্তু সে রক্ষা পেত। এখন নতুন করে মাছ চাষ শুরু করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এই সময়ে মাছের ভালো পোনা পাওয়া। সুতরাং সরকারের উচিত হবে যে সরকারি যে হ্যাচারিগুলো আছে এবং বেসরকারি যে হ্যাচারিগুলো আছে তাদের সাথে কথা বলে কিভাবে ভালো মানের পোনা আবার দেওয়া যায় মানুষের মাঝে। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বাংলাদেশে মৌসুমি বন্যা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, সেই সঙ্গে পাহাড়ি ঢল এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর ব্যাপক প্রভাব পড়ছে কৃষিতে। এবছর চলমান বন্যায় এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগসহ সারা দেশে 1 লাখ হেক্টরেরও বেশি জমি, অর্থাৎ কৃষি জমি দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কিংবা বন্যা কবলিত হয়েছে। এবারে বন্যা পরিস্থিতি সামনে কি আশঙ্কা রয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী, এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। প্রায় 3 যুগ এমন বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি চট্টগ্রাম অঞ্চলের মানুষদের। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল। অবশ্য ভয়াবহ বন্যার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যাচ্ছে। এবারের বন্যায় কোথাও ডুবেছে পাকা আউশ ধান, কোথাও নষ্ট হয়েছে আমনের বীজতলা, আবার কোথাও কোথাও পানিতে ভেসে গেছে মাছের ঘের কিংবা মারা গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, এই 3 খাত মিলিয়ে বন্যা বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পাশাপাশি খাদ্য উৎপাদন ও বাজারে নতুন অনিশ্চয়তার শঙ্কা তৈরি করেছে। যতটুকু মানুষের হতি আগের তো সামান্য আংশিক কমিয়ে, তবে কিন্তু সমলিও মানুষের হস্ত ব্যবসায়ী যত কিয়া জ্বালা ফেলাইয়া জ্বালা নষ্ট হয়ে, কিয়া মরিচকে টপ গুজে টপ নষ্ট হয়ে, কেয়াল শাসন মজা হস্ত ভাইয়ে, কেয়া গড় বাড়ির হস্ত ভাইয়ে, কেয়ার পূজার খেলের হস্ত হয়ে, কে গরু লই হস্ত হয়ে, কেয়া চল্ল হস্ত ভাইয়ে, আর কেয়া বহুত কেউ আদুর ফোর কিছু মাছ ফেলাই, মাছ দিবার কিনা ভাইয়ে মানে গেরি সময় না হয় তাড়াতাড়ি হানি মাছ গিয়ে। সাম্প্রতিক বন্যা এবং পাহাড়ি ঢলে যে ফসলের তো অবশ্যই অনেক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আমরা এখন পর্যন্ত ক্ষতির মাত্রা নিরূপণ করলে আমরা এফেক্টেড দেখিয়েছি। আমাদের মাঠে বিভিন্ন মাঠ ফসল এবং উদ্যান ফসল সহ প্রায় আপনার 53,000 হেক্টর জমি অকুপাইড করা ছিল। এর ভিতর 3,675 হেক্টর জমি এফেক্টেড হয়েছে। এর ভিতর আছে আপনার আউশ ধান, রূপামনের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি, আপনার আছে আদা, হলুদ, পেঁপে বাগান, কলা বাগান এবং আদার্স কিছু এর সঙ্গে সংশ্লিষ্ট ছোটখাটো বিষয় আছে। এই সব মিলে আমরা 3,675 হেক্টর জমি এফেক্টেড হয়েছে। আপনার এদেরকে সেই নতুন করে আবার চারা তৈরি করা যায় কিনা সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে এবং অলরেডি আমি বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি যাদের কাছে বীজ থাকে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর যোগাযোগ করেছি, তাদের কাছে আমি প্রাথমিকভাবে 1 টন বীজ চেয়েছিলাম। আমার বীজের প্রয়োজন আমি দেখতেছি এখন মাঠে প্রায় 4 থেকে 5 টন। এত বীজ তো আসলে দিতে পারে জানি না। আমি দ্বিতীয়বার আজকে আবার লিখবো যে আরো বীজ দেওয়ার সুযোগ আছে কিনা। এর বাইরেও সরকার হয়তো প্রণোদনা ঘোষণা করতে পারে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের 43টি জেলায় প্রায় 1,15,000 হেক্টর জমিতে কৃষিখাতে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি কৃষক। একই সময়ে মৎস্য প্রাণী সম্পদ খাতে প্রায় 400 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতির পরিমাণ আরও বাড়লে আগামী কয়েক মাসে খাদ্য সরবরাহে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে সবজি ও ধানের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাইগুন দর্জির, ভেন্ডি দর্জির, জিয়া, বরহরি, বেগিন সবগুলা বাসে গিয়ে আরো অন্য জিনিসও নষ্ট হয়ে বাসে নিয়ে গিয়ে মেশিন টিশিংও পানির মাঝে ডুবা যে তাকে গিয়ে গই। শসাগুলো মানে পচে গেছে, শসা ওই কি বলে ফুলও পচে গেছে, আর যে আসছিল শসার আসছিল এগুলো পচে গেছে, এগুলো শাকও মরে গেছে। খরচা গেছে 1 লক্ষ টাকার উপরে, আমি বিক্রি করলে পেতাম এখন 2 লাখ 2.5 লাখ টাকা, এখন 1 টাকাও পেলাম না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 16টি জেলা। এর মধ্যে বেশি কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, নওগাঁ, যশোর, মেহেরপুর, বাগেরহাট, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলো। ফসলের পাশাপাশি আদা, হলুদ, পেঁপে ও অন্যান্য উচ্চমূল্যের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পেঁপে বাগান প্রায় 400 উপরে গাছ পানিতে নষ্ট হয়ে গেছে, মরে যেতেছে, প্রায় 4 লক্ষেরও অধিক খরচ হয়ে গেছে। সরকারের কাছে চাওয়া একটাই, আমরা যেন কোনো রকম চলতে পারি, কোনো রকম বাঁচতে পারি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায়। এসব এলাকায় 11,91,000 মুরগি এবং প্রায় 24,000 হাঁস বন্যা কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 65টি গবাদি পশুর খামার ও 63টি হাঁস মুরগির খামার। নষ্ট হয়েছে প্রায় 118 টন গোখাদ্য। আর তো বেশি পানি হইলে বেশা বেশি, তারপর অন্য পুকুরের মাছ গিয়ে হই, তারপর অন্য দাম চলবে গিয়ে হই, মানুষ না নালা কালা করলেও পারে, তারপর অন্য খানা পিনা খাইলেও পারে, আর বেশি কষ্ট হয়েছে মানুষ। এখন ওটা পানি আর বেশি কষ্ট হয়। প্রত্যেকটা ভৈরের মাঝে মাছ আছে, যে যতটুকু আছে, যার তো হক বের হয় ক্ষতি নয়, অন্তত তার তো ভৈরের মাছ সঙ্গী দান গিয়ে প্রত্যেকটা শতকরা 90% গরম মাঝে পানি উঠছে। আর তো গরু ছাগল তো মারা গিয়ে, 2 গরু মারা গিয়ে বাজার আর ওই পানির সমস্যা, আর অনেক কিছু গরু না পারি, আর বেশি হওয়া হইতে বাজার। অন্যদিকে 602টি ইউনিয়নে 12,043 টন সাদা মাছ, 11,000 টন চিংড়ি, 11 লাখ পোনা এবং 259 লাখ রেনু বন্যার পানিতে ভেসে গেছে। মাছ ধরা জাল, নৌযান, পুকুর, ঘের, স্লুইস গেট সহ বিভিন্ন অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেই জায়গাগুলোতে বন্যা হয়েছে এগুলো হচ্ছে উপকূলীয় জায়গা। এই জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণ চিংড়ির উৎপাদন হয়, যেটা আসলে বৈদেশিক মুদ্রা আর্নিংয়ের একটা বড় সোর্স। সুতরাং এই জায়গাগুলো যেহেতু উপকূলের এই জায়গাগুলো যেহেতু বন্যা হচ্ছে, তো এই বন্যা হওয়ার কারণে কিন্তু এই উৎপাদনটা কমে যাবে। এবং সার্বিকভাবে এই জায়গাগুলোতে পাশাপাশি যেই জায়গায় বন্যা হচ্ছে, বন্যা হওয়া মানে হচ্ছে পুকুরের মাছ সম্পূর্ণরূপেও কিন্তু আসলে মানে এই একজনের মাছ হচ্ছে সবার মাছ হয়ে যায়। এটা একটা ক্ষয়ক্ষতি। কিন্তু আমরা যদি বন্যার ক্ষয়ক্ষতি চিন্তা করি তাহলে এটা কিন্তু 2 রকম। একটা হচ্ছে মাছটা চলে যাচ্ছে, তাতে কিন্তু ব্যক্তিগতভাবে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই মাছটা কিন্তু আমার দেশের মধ্যেই আছে। আমার দেশের মধ্যে যে মাছ ছাড়েনি তার কাছেও আছে, এবং এই মাছটা উন্মুক্ত জলাশয়ে চলে যাচ্ছে। সার্বিকভাবে মাছটা কিন্তু আসলে আছে। ওইভাবে যদি আমরা চিন্তা করি, অনেক সময় আমরা বন্যার ক্ষতির কথা চিন্তা করলে আমরা মাছ একেবারেই যে দেশে থেকে নাই সেটা কিন্তু আমরা মনে করি না। আমরা মনে করি আমরা হয়তোবা কেউ ব্যক্তিগতভাবে লস হলো, কিন্তু হয়তোবা সে বাইরে এক্সপোর্টও করতে পারলো না, কিন্তু এটা একটা বড় বিষয় হচ্ছে এটা কিন্তু দেশের মধ্যেই আছে। এই মাছটা মানুষ কোনো না কোনোভাবে খাবে। আসলে এই মাছের যে বিষয়টা, এটার ক্ষেত্রে একটা জিনিস, এটা 2টা জিনিস আসলে চিন্তা করা দরকার, যে আসলে এই মাছটা তো আসলে ছড়িয়ে গেছে সব জায়গায়। এটা তার প্রোটিনের চাহিদা মেটাইতে কেউ বড় খাবে, ছোট খাবে, যেভাবে হোক এই মাছটা বাংলাদেশে কনজাম্পশন হবে। কিন্তু ব্যক্তিগতভাবে যে ক্ষতিগ্রস্ত হলো এবং বন্যার পরবর্তীতে কিভাবে আসলে এই মৎস্য সম্পদটাকে টিকিয়ে রাখা যাবে, এইটা হচ্ছে একটা বড় কনসার্নের বিষয়। তো এই জায়গায় সরকারের আসলে সহায়তা দরকার। এখন সহায়তাটা কেমন দরকার, যেহেতু বন্যার পরে সকল পুকুরে আর মাছ চাষ করার উপযোগী নাই, সকল পুকুরগুলাই ডুবে গিয়েছে, পার ভেঙে গিয়েছে, বা যে কোনোভাবে আবার নতুন করে শুরু করতে হবে।
এখন নতুন করে মাছ চাষ শুরু করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এই সময়ে মাছের ভালো পোনা পাওয়া। সুতরাং সরকারের উচিত হবে যে সরকারি যে হ্যাচারিগুলো আছে এবং বেসরকারি যে হ্যাচারিগুলো আছে তাদের সাথে কথা বলে কিভাবে ভালো মানের পোনা আবার দেওয়া যায় মানুষের মাঝে। এটা হচ্ছে বন্যার পরে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কারণ কি, আমাদের দেখা যাচ্ছে মার্চ এপ্রিল এই সময়টাতে অনেকে মাছ চাষ শুরু করেছে। এখন যেহেতু জুন জুলাই মাস, কয়দিন পরেই কিন্তু এটা হারভেস্ট করতে পারতো, হয়তো বা আগস্টে যে বা অবশ্যই শীতের আগে সে হারভেস্ট করতো, কিন্তু সেটা সে তো পুরোপুরি লস হইলো। এখনও যেই সময়টা আছে এই 2-3 মাসও চাষ করার জন্য এই পোনাগুলো ব্যবহার করতে পারে। আমাদের যদি উপকূলের কথা চিন্তা করি, উপকূলের মানুষ হচ্ছে বেশিরভাগ সময়ই পুকুর কাটে হচ্ছে সে তার বাড়ির ভিটি উঁচু করার জন্য। এখন এই পুকুরটাকে সেভাবে ম্যানেজ করে না, তার মানে এই জায়গায় সে কিছু মাছ চাষ করে, তেলাপিয়া, পাঙ্গাস এই ধরনের মাছ চাষ করে, এটা দিয়ে বড় হয়। কিন্তু যেহেতু বন্যা ঝুঁকিপূর্ণ যে এরিয়াগুলো আছে এই জায়গায় চাষাবাদের ক্ষেত্রে কিছু জিনিস সতর্ক থাকতে হবে। যেমন পাড়টা উঁচু করে বাঁধতে হবে, যে কোনো সময় পানিতে ভেসে যেতে পারে। একটু পুকুরটা গভীর করতে হবে যাতে একটা 12 মাস পানি থাকে। এবং এই পাড়ের সাথেও আমরা অনেক সময় বলি চারপাশ দিয়ে ঘিরে দিতে হবে নেট দিয়ে যদি ঘিরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি বিপদ, অনেক বেশি পানি না হলে তাহলে কিন্তু মাছটা চলে যাবে না। সুতরাং এই সতর্কতা দরকার। এবং পাশাপাশি যেহেতু উপকূলে বন্যা হয় এই জায়গায় কিন্তু জলবায়ু সহিষ্ণু, যেমন আমরা কৃষি বলি সেরকম জলবায়ু সহিষ্ণু মৎস্য চাষ আসে। যেমন আমি যদি খাঁচায় মাছ চাষ করি, ড্রামে খাঁচা আছে, পানি বাড়লে কিন্তু উপরের দিকে বেড়ে যাবে। সুতরাং এই ধরনের নদী নালাগুলাতে কিন্তু খাঁচায় মাছ চাষটা বাড়ানো যেতে পারে। এবং পুকুরের মধ্যে মাছ থাকলেও সেই পুকুরেও কিন্তু আমরা খাঁচায় মাছ চাষ করতে পারি। সুতরাং এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করা, যেমন পুকুরের পাড় উঁচু করতে হবে, তার পাশে যেরকম হচ্ছে বেড়া দিতে হবে বা এরকম নেট দিয়ে উঁচু করতে হবে, তার পাশাপাশি আমরা এই ধরনের যদি বলি যে খাঁচায় মাছ চাষের মতো এরকম প্রযুক্তিগুলো কাজে লাগাতে। চলমান বন্যার মধ্যেই দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় আবারও বন্যার আশঙ্কা রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আমরা বিরতির পর চলমান বন্যা পরিস্থিতিতে আমাদের করণীয় বা কী, এসব নিয়েই আমাদের বিশেষজ্ঞ মতও থাকছে। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলতে চাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোমান ফারুকের সঙ্গে। নোমান ফারুক স্যার, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা জানতে চাই যে চলমান যে বন্যা পরিস্থিতি, আপনি আসলে কৃষিতে কী ধরনের প্রভাব দেখছেন? বর্ষাকালে আমাদের বন্যাটা খুবই প্রাত্যহিক। আমরা দেখি বর্ষায় আমাদের আর্লি ফ্ল্যাশ ফ্লাড হয় আমাদের হাওড় অঞ্চলে, যেটা এবারও হলো, যার কারণে আমরা দেখেছি আমাদের বিস্তীর্ণ এলাকার ধান কিন্তু তলিয়ে গিয়েছে। যে বন্যাটা আর একটু পরে হওয়ার কথা, ফসল ওঠার পরে, সেটি কিন্তু আগাম হওয়ার কারণে আমাদের ফসল হানি ঘটলো। আবার এখন আমরা দেখলাম যে খুব হেভি রেইনফল হলো, কিছু এলাকায় বন্যা দেখা দিল। আবার আরও কিছুদিন পরে যে বন্যা হবে না তারও কিন্তু গ্যারান্টি নেই। আসলে আমাদের কৃষির কিন্তু গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে, আপনি জানেন যে আমাদের এখন সারা বছরই ফসল চাষ হয়, শাকসবজি ফলমূল থেকে শুরু করে সব ধরনের ফসল চাষ হয়। আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের আম বাগান পানির নিচে তলিয়ে গিয়েছে, বিশেষ করে পাহাড়ে। আগে কিন্তু আমরা এত ঘন ঘন বন্যা দেখতাম না, এখন কিন্তু আমরা পাহাড়ে বন্যা দেখতেছি। যেসব এলাকায় বন্যা হওয়ার কথা, নদী বিধৌত অঞ্চল, তার বাহিরেও কিন্তু অনেকগুলো পকেট তৈরি হয়েছে এবং সেখানে বন্যা হচ্ছে। এটি একটি পরিবর্তন এবং এটি একটি আশঙ্কার কারণ, যা আমাদের যে কৃষিটা একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আসলে এই যে জলবায়ুগত পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তো মোকাবেলা করা যায় না, এর সাথে অভিযোজন করতে হয়। তো সেই অভিযোজনের জন্য আমরা এখন বলি প্রোটেক্টিভ এগ্রিকালচার, মানে সংরক্ষিত কৃষি। আগামী দিনে হয়তো আমাদেরকে ভাবতে হবে এই বর্ষাকালের জন্য আমরা কিভাবে লো কস্ট, অল্প মূল্যের পলিশেডে চাষাবাদ করতে পারি, একটু রেইজ বেড চাষাবাদ করতে পারি। আপনারা দেখবেন পৃথিবীর অনেক দেশে টবে একটু হ্যাঙ্গিং করে কিন্তু চাষাবাদ করে, কারণ এই সময় নিচে পানি থাকে। এই যে পরিবর্তনগুলো, আধুনিক প্রযুক্তিগুলো, সেখানে আমরা কিভাবে ড্রিপ ওয়াটার ইরিগেশন দিতে পারি, আমরা কিভাবে তরল সার দিতে পারি, মানে এর সাথে অভিযোজন করেই কিন্তু আমার কৃষিকে টিকে থাকতে হবে, কৃষিকে টিকিয়ে রাখতে হবে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো এই যে আবহাওয়ার পূর্বাভাস আমাদের কৃষকদেরকে আগাম দেওয়া। আমি যদি 1 মাস 2 মাস আগে কৃষকদেরকে জানাতে পারতাম যে আমার কিন্তু 1 মাস পরে, 15 দিন পরে
এ ধরনের একটা ভারী বৃষ্টিপাত হবে এবং সেখানে কিন্তু বন্যার আশঙ্কা আছে। তাহলে আমার যে কৃষক ভাইয়েরা অনেক চড়া দামে বিভিন্ন শাকসবজি ফসলের চারা লাগিয়েছে, সে হয়তো চারাটা লাগাতো না অথবা পরে লাগাতো, তাহলে সে কিন্তু এক ধরনের এই আর্থিক ক্ষতি থেকে কিন্তু সে রক্ষা পেত। তা আমার মনে হয় বর্তমান সময়ে যেহেতু খুব ঘন ঘন প্রকৃতির পরিবর্তন হচ্ছে এবং খুবই আনপ্রেডিক্টেবল, যেটাকে আগে থেকে ধারণা করা যাচ্ছে না, এই প্রেক্ষাপটে ওয়েদার ফরকাস্টিং, আবহাওয়ার পূর্বাভাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকার কৃষকদেরকে, আমরা বিভিন্ন সময় দেখি যে মেসেজ আসে আমাদের ফোনে, ঠিক কৃষকদের ফোনেও যাতে মেসেজগুলো যায় যে আগামী 15 দিন পরে কিন্তু আপনার বৃষ্টিপাত হবে, আপনি কিন্তু এখন সতর্ক থাকেন। আধুনিক যে কৃষি, সেই জায়গাতে আমরা আসলে কোন অবস্থায় আছি? হ্যাঁ, আমরা এই কথাটা যদি বলেন যে বাইরের থেকে চাষাবাদ থেকে আমরা আগে বলতাম খোরপোশ কৃষি, এখনও আমরা বাণিজ্যিক কৃষিতে যাই নাই। আমরা কিন্তু বাণিজ্যিক কৃষিতে উত্তরণের পথে রয়েছি এবং বাইরের দেশে তারা সম্পূর্ণভাবে বাণিজ্যিক কৃষিটাই করে। আমরা পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা দেখি গ্রিন হাউসে চাষাবাদ করে, পলিশেড হাউসে চাষাবাদ করে, প্রোটেক্টিভ কাল্টিভেশন করে। আমরা কিন্তু এখনও সেই স্কেলে যেতে পারিনি। কিন্তু আমরা যে সমস্যাগুলো এখন মোকাবেলা করতেছি প্রতিনিয়ত, এখান থেকে উত্তরণ ঘটাতে গেলে আমাদেরকেও সেই ধরনের কৃষিতে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সময়ে আমি কিন্তু ফসলের উৎপাদনটাকে নিশ্চিত করতে পারবো না। হ্যাঁ, সব ফসল হয়তো যাওয়া যাবে না, সেটা আমরা হাই ভ্যালু ক্রপ, উচ্চ মূল্যের ফসল, শাকসবজিতে যেতে পারি, কিন্তু আমার ধান, পাট, অন্য যে মাঠ ফসল, সেগুলো কিন্তু গতানুগতিকভাবেই হবে, এটাতে সমস্যা হবে না। কিন্তু এখন হয়তো বীজতলাগুলো যদি নষ্ট হয়, তাহলে আমাকে আগামী দিনে চিন্তা করতে হবে যে আমাকে সিড বেডে আমি বীজতলা করার পরিবর্তে আমি ট্রেতে বীজতলা করব, যাতে বন্যাতে সমস্যা হলো আমার ট্রেতে বীজতলাতে বীজ চারা থাকে এবং সেটা আমি পরবর্তীতে মাঠে লাগিয়ে দিতে পারি। এই যে বিকল্প প্রযুক্তিগুলো, সেগুলোতে আমাদের আরও অনেক বেশি অভ্যস্ত হতে হবে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রতিকূলতা আমাদেরকে মোকাবেলা করতে হবে। কমলয় চাষাবাদ পদ্ধতি নিয়ে কাজ হয়েছে, আপনি সিডলিং মেশিন দিয়ে লাগানোর কাজটা কিন্তু হয়েছে, সিডলিং ট্রের কাজ হয়েছে। বিক্ষিপ্তভাবে আমরা চাই যে এই কাজগুলো আরও বেশি বেশি যাতে হয়, কারণ আমাদেরকে এই কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হলে, বাংলাদেশের কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে যদি আপনি সুনিশ্চিত করতে চান, উৎপাদনকে ঠিক রাখতে হবে। আর উৎপাদনকে ঠিক রাখতে হলে আপনাদেরকে আধুনিক প্রযুক্তিতে যেতেই হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের অঞ্চল ভিত্তিক যে চাষাবাদ, সেটি সমন্বয় করার জন্য আসলে কি প্রয়োজন? মানে জলবায়ু সহনশীল কৃষি, এই বিষয়টা বাংলাদেশের জন্য একান্তই অনিবার্য। আপনাকে এই যে জলবায়ু পরিবর্তন, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই যে বন্যা, এটা কিন্তু সব এলাকার জন্য একরকম না। এক এক এলাকার সমস্যা কিন্তু এক এক রকম। আপনি দক্ষিণে যাবেন, সেখানে লবণাক্ততা, আমার উত্তরে যাবেন, সেখানে খরা, আপনি আগাম বন্যা, হাওড়ে যাবেন, এক এক জায়গায় কিন্তু এক এক রকম সমস্যা। তাহলে এই যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে, যদিও আমরা 6টা ক্লাইমেটিক হটস্পট করি, জলবায়ুর ঝুঁকিতে থাকা 6টি অঞ্চল, এর সাথে মিলিয়েই কিন্তু আমাকে আগামী দিনের যে কারিকুলাম, আগামী দিনের যে পড়াশোনা, আগামী দিনের যে কৃষির স্ট্র্যাটেজি, আগামী দিনের কৃষির পরিকল্পনাটা সাজাতে হবে। এবং এটা যদি আমরা সাজাতে পারি, তাহলে আমরা একবার ভেরি বিগিনিং, শুরু থেকে আমার শিক্ষার্থীকে আমি এই বিষয়গুলো শেখাতে পারবো যে এই ধরনের লবণাক্ততার জন্য আমাকে এই ধরনের টেকনোলজিগুলো অ্যাডপ্ট করতে হবে, খরার জন্য আমাকে এই প্রযুক্তিগুলো লাগবে, বন্যার জন্য আমার এই প্রযুক্তিগুলো লাগবে। তখন কি হবে, আমার পাহাড়ে এই প্রযুক্তি লাগবে, আমার নদী বিদ্যুৎ এলাকায় এই প্রযুক্তি লাগবে। তখন ওনারাই কিন্তু পরবর্তীতে কৃষি অফিসার হবেন, ওনারাই মাঠে যাবেন। তখন আমার এই যে প্রযুক্তিগুলো সম্প্রসারণে এবং কৃষকদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে সেটি আরও অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। অধ্যাপক নোমান ফারুক, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শ্রোতামণ্ডলী, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বন্যা পরিস্থিতি আমাদের আসলে প্রতি বছরই হয়তো এভাবে মোকাবেলা করতে হবে, কিন্তু কৃষির চাষাবাদে আসলে পরিবর্তন দরকার, যেটি স্যার বলছিলেন। সেক্ষেত্রে স্মার্ট টেকনোলজি, কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে, কৃষি শিক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে এবং চাষাবাদের একটা আমূল পরিবর্তন ঘটাতে হবে, বিশেষ করে আবহাওয়ার সাথে, এলাকার সাথে মিলিয়ে। তো আগামী দিনগুলোতে সরকারের এ বিষয়ে নিত্য সহায়তা থাকবে এবং সেই সঙ্গে কৃষকরাও আগাম সতর্কবার্তা পেলে সেই ধরনের প্রস্তুতি নেবে, এই প্রত্যাশা রেখে শেষ করছে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিট।